শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি দেবাশিস রঞ্জন সরকার। সংবিধানে আবারও ফিরেছে নির্দলীয় সরকারের অধীনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। 2011 সালে ক্ষমতায় এসে সর্বোচ্চ আদালতের রায়ে পঞ্চদশ সংশোধনের মাধ্যমে বাতিল করে দেয়া হয় সেই ব্যবস্থা। এরপর 3টি নির্বাচনে একতরফাভাবে জয় পায় আওয়ামী লীগ। পরিবর্তিত পরিস্থিতিতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহাল করতে আবারও শুরু হয় আইনি লড়াই। আপিল বিভাগে বিএনপি, জামায়াত ও সুজন সম্পাদক বদিউল আলম সহ 5 বিশিষ্ট ব্যক্তি ও রাষ্ট্রপক্ষের শুনানি হয় 10 দিন। বৃহস্পতিবার সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে রায় দেন সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ সর্বসম্মতিক্রমে এই রায় দেন। চতুর্দশ নির্বাচন থেকে কার্যকর হওয়া তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন তা পূর্ণাঙ্গ রায় প্রকাশ হলে জানা যাবে। আপিলকারীর আইনজীবী বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেয়া সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের রায় ছিল নিম্নমানের এবং উদ্দেশ্য প্রণোদিত। তত্ত্বাবধায়ক পুনর্বহাল করে দেয়া রায়ে দেশে আবারও ফিরে আসবে গণতন্ত্র। দেশের মানুষকে ক্ষতি করার জন্য, দেশের ক্ষতি করার জন্য, দেশকে ধ্বংস করার জন্য, সেটা আজকে এই রায়ের মাধ্যমে প্রমাণ হলো। এই যে তত্ত্বাবধায়ক সরকার রিভাইভ হলো, তার কার্যকারিতা থাকবে না। তার কার্যকারিতা থাকবে প্রসপেক্টিভলি, অর্থাৎ চতুর্দশ সংসদ নির্বাচন হবে সেই সময়। তত্ত্বাবধায়ক সরকার বিলোপ করে যে নির্বাচন হয়েছিল, বাংলাদেশের গণতন্ত্রের যে কবর রচিত হয়েছিল, আর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল হওয়ার পরে গণতান্ত্রিক পথে বাংলাদেশ, মহাসড়কে বাংলাদেশ হাঁটবে, এই সাবজেক্টের উপরে ত্রয়োদশ সংশোধনের উপরে এইটা এখন পাস্ট অ্যান্ড ক্লোজ চ্যাপ্টার। সেকেন্ড রিভিউ আমাদের আইনে পারমিট করে না। তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায়ে সন্তুষ্টি জানিয়েছে বিএনপি, জামায়াত সহ রাজনৈতিক দলগুলো। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা জানান, যে রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়েছিল তা ছিল বিতর্কিত রায়। পতিত আওয়ামী লীগ সরকার নিজেদের রাজনৈতিক স্বার্থে আদালতকে ব্যবহার করেছিল বলেও জানান নেতারা। বলেন, তত্ত্বাবধায়ক পুনর্বহাল তাদের দীর্ঘদিনের আন্দোলনের সফলতা। এনসিপি ও জামায়াতের নেতারা তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের সিদ্ধান্তকে স্বাগত জানান। জুলাই সনদে যেভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কথা, প্রবর্তনের কথা বলা হয়েছে, ঠিক তেমন প্রক্রিয়াতেই তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে প্রবর্তন করতে হবে। কেয়ারটেকার সরকার পুনঃপ্রতিষ্ঠা হওয়ার মাধ্যমে আমরা মনে করি যে গণতন্ত্র তার ইতিবাচক ধারায় ফিরে আসবে। আগামী গণতন্ত্র বাংলাদেশে আমার মনে হয় একটা নতুন দিগন্তের দিকে আমরা যাচ্ছি। নির্বাচনগুলো সুষ্ঠু হবে, গ্রহণযোগ্য হবে, বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। আগামী 3 থেকে 4 কার্যদিবসের মধ্যে গণভোট আইন হবে, জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বৃহস্পতিবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। বলেন, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানকে ফেরাতে ভারতকে চিঠি দিচ্ছে সরকার। প্রয়োজনে আইজেসিতে যাওয়ার কথাও বলেন তিনি। এদিন বিচার বিভাগের স্বাধীনতায় পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয়ের চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। গণভোট আইন আমরা খুব দ্রুত করতে যাচ্ছি, এই উইকে করে ফেল, ধরেন আগামী 3-4 কার্যদিবসের মধ্যে হয়ে যাবে। আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, ওনাদের এক্সট্রাডিশনের জন্য আমরা চিঠি দিচ্ছি এবং এর পাশাপাশি ওনাদের প্রত্যর্পণ করার জন্য, যেহেতু ওনারা এখন কনভিক্টেড, মৃত্যুদণ্ডপ্রাপ্ত, কাজেই আমরা মনে করি ভারতের এখন বাড়তি দায়িত্ব রয়েছে তাদের ফেরত দেওয়ার জন্য। শেখ হাসিনার রায় ঘিরে ট্রাইব্যুনালের 3 বিচারক এবং প্রসিকিউটরদের হত্যার হুমকির ঘটনায় 4 জনকে শনাক্ত করেছে প্রসিকিউশনের বিশেষ তদন্ত কর্মকর্তা। এর মধ্যে ভোলা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। হুমকির সাথে জড়িত বেশ কিছু ফেসবুক পেজ এবং ব্যক্তিকেও শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। এদিকে আশুলিয়ায় 6 জনকে পোড়ানোর মামলায় রাজসাক্ষী আফজালুলের জেরাকে কেন্দ্র করে ট্রাইব্যুনালে আসামিপক্ষ ও প্রসিকিউশনের মধ্যে বাকবিতণ্ডা হয়েছে। উত্তপ্ত বাক্য বিনিময়ের সময় বিচার কাজ বন্ধ ছিল প্রায় 1 ঘন্টা। বিদেশি সেজে আমাদেরকে হুমকি দিচ্ছিল। আমরা এই টোটাল গ্রুপের মধ্যে মূল যিনি অ্যাডমিন, তাকে আমরা শনাক্ত করতে সক্ষম হয়েছি। এখন আমরা দেখতে পেরেছি 4টা যে মূল আইডি, তার ভিতরে 2টা আইডি তার ডিভাইস থেকে আমরা পেয়েছি। অনেক রিমোট এলাকা থেকে তারা চালাচ্ছিল, নদী অঞ্চল থেকে, এবং তারা খুব কনফিডেন্স ছিল, দৃঢ় বিশ্বাস ছিল তাদেরকে আসলে শনাক্ত করা যাবে না। অনলাইন ও অফলাইনে নারী নিরাপত্তার হীনতার মুখে যা দেশের অগ্রগতির অন্তরায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এক ফেসবুক পোস্টে তারেক রহমান বলেন, ভয় নিয়ে নারীরা এগোতে পারবে না। সাইবার জগৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।
বলেন, ডিজিটাল যুগে আগের তুলনায় সুযোগ বেশি থাকলেও হুমকি আছে। নারী নিরাপত্তা ও ক্ষমতায়নের জন্য 5 দফা কর্মপরিকল্পনা তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যার প্রথমটি হলো জাতীয় অনলাইন সেফটি সিস্টেমের মাধ্যমে সাইবার বুলিং ও হুমকির দ্রুত অভিযোগ গ্রহণ ও প্রতিকার, জনজীবনের নারীর সুরক্ষা নিশ্চিতের লক্ষ্যে সাংবাদিক, শিক্ষার্থী ও কর্মীদের জন্য আইনগত ও প্রযুক্তিগত সহায়তা, এছাড়া ডিজিটাল নিরাপত্তা শিক্ষার মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবহারিক প্রশিক্ষণ চালুর কথাও জানান তারেক রহমান। যারা ককটেল বিস্ফোরণ ঘটাবে বা বাসে আগুন দেওয়ার চেষ্টা করবে সেই দুর্বৃত্তদের গুলি করার নির্দেশ পুলিশ আইনেই আছে, এমনটাই জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। বলেন, ঢাকাবাসীর জানমালের নিরাপত্তা দিতে আইন প্রয়োগ করবে পুলিশ। সকালে ডিবি কার্যালয়ের পাশে সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন করা হয়। এরপরই সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন, জানান থানার সামনেই পুলিশ সদস্যকে ককটেল ছুঁড়ে আহত করা হয়েছে। এতে মনোবল ভেঙে যাচ্ছে পুলিশ সদস্যদের। পুলিশের সাথে বাজে ব্যবহার, তাদের আঘাত করা থেকে বিরত থাকার আহ্বান জানান ডিএমপি কমিশনার। এ সময় তিনি প্রতিশ্রুতি দেন, নাগরিকদের সাইবার অপরাধের অভিযোগ দ্রুত গ্রহণ এবং সমাধানে 24 ঘন্টা কাজ করবে ডিএমপি সাইবার সাপোর্ট সেন্টার। অনলাইনে প্রতারণার শিকার হলে ফেসবুক পেজ এবং ওয়েবসাইটের মাধ্যমে অভিযোগ জানাতে পারবেন বলেও জানান ডিএমপি কমিশনার। এটা পুলিশ কমিশনারের কোনো নির্দেশনা না, এটা এদেশের আইন। আপনারা আইনটা দেখেন। আমি তো কোনো নিজে আইন বানাই না, আইন বানাই পার্লামেন্ট। এদেশের বেসিক আইনে বলা হয়েছে, আপনারা আইনটা দেখেন। আমি কোনো নির্দেশ দিই না, এখানে আমার অফিসারদেরকে আমি শুধু বলছি আইনে এই কথাটা বলা আছে। শেয়ারবাজারে কারসাজি মামলায় বিদেশে থাকা ক্রিকেটার সাকিব আল হাসানকে আগামী 26 নভেম্বর তলব করেছে দুদক। তার বিরুদ্ধে যোগসাজশ করে শেয়ারবাজারে কারসাজি ও প্রায় 257 কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ মামলা করেছে দুদক। তিনি সহ এতে আসামি 15 জন। এদিকে শেখ রেহানার স্বামী শফিক আহমেদ সিদ্দিকের বিরুদ্ধে 8.5 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে সংস্থাটি। আর ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগারওয়ালের সম্পদের খোঁজে বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছে দুদক। সাকিব আল হাসান সাবেক অধিনায়ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ও সাবেক সংসদ সদস্য মাগুরা একটি জিজ্ঞাসাবাদের জন্য তদন্তকারী কর্মকর্তা নোটিশ জারি করেছেন। অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 8,65,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন ও দখলে রাখার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চট্টগ্রাম বন্দর নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল নিয়ে চুক্তির সকল কার্যক্রম বন্ধ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি ফাতেমা নজিবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই মৌখিক নির্দেশ দেন। এ সময় রাষ্ট্রপক্ষ সকল কার্যক্রম বন্ধ রাখার আশ্বাস দেন। এর আগে গত 30 জুলাই এনসিটি পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়া কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল দেন হাইকোর্ট। বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল দেন। অসাধু উদ্যোক্তা আর অভ্যন্তরীণ সমস্যার কারণেই পিছিয়ে পড়ছে দেশের স্টিল শিল্প, এমন মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। স্টিল শিল্পের সংকট নিরসনে তিনি অসাধু উদ্যোক্তাদের রুখে দিতে সৎ ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। দুপুরে 3 দিন ব্যাপী মেটাল এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন বাণিজ্য উপদেষ্টা। তিনি জানান, 20 থেকে 25,000 কোটি টাকা সক্ষমতার স্টিল শিল্পের মাত্র 4 থেকে 5,000 কোটি টাকা ব্যবহার হয়, বাকি সক্ষমতা অব্যবহৃত থাকছে। এই সম্ভাবনা কিভাবে কাজে লাগানো যায় তা নিয়ে সরকার কাজ করবে বলে আশ্বাস দেন উপদেষ্টা। বড় সমস্যা হচ্ছে আমাদের ইন্টারনাল কমপ্লায়েন্স, বিএনপিসির যে রিকোয়ারমেন্টগুলো রয়েছে সেগুলোর কমপ্লায়েন্স, আমাদের ট্যাক্স ভ্যাটের কমপ্লায়েন্স। এই নন কমপ্লায়েন্ট অপারেটররা এন্টার ইন্ডাস্ট্রিকে একটা প্যারাসাইডের মতো ইন্ডাস্ট্রিটাকে ধরে টেনে নামাচ্ছে, এই ঘরের শত্রু বিভীষণের মতো। বাংলাদেশে আর কখনো ইন্টারনেট শাটডাউন হবে না। নাগরিকদের নিরাপদ ইন্টারনেট ব্যবহারে কাজ করছে সরকার। বৃহস্পতিবার বিকেল আইসিটি ভবনে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রস্তুতি মূল্যায়ন বিষয়ক এক প্রতিবেদনের প্রকাশ অনুষ্ঠানে এমনটাই জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা যেন নাগরিকদের গোপনীয়তা নষ্ট করতে না পারে সেই বিষয়টি প্রাধান্য দিয়েও কাজ করছে সরকার। এআই প্রস্তুতি মূল্যায়ন বিষয়ক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ নৈতিক ও অন্তর্ভুক্তিমূলক কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থাপনায় আঞ্চলিকভাবে এগিয়ে আছে। ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে বলা হয়, প্রতিবেদনের মূল্যায়ন কেবল প্রযুক্তিগত সক্ষমতা নয়, একই সাথে মানবাধিকার, শাসন ব্যবস্থার দক্ষতা উন্নয়ন এবং ডেটা সুরক্ষা সহ পুরো ডিজিটাল ইকোসিস্টেমকে একসঙ্গে নিয়ে আসাও
মূল লক্ষ্য। বাংলাদেশে আর কখনো ইন্টারনেট শাটডাউন করার সুযোগ থাকবে না। জনগণের জন্য নিরাপদ ইন্টারনেট সেবা নিশ্চিতে কাজ করছি আমরা। এছাড়া সরকার ৪২টি মন্ত্রণালয়ের বিচ্ছিন্ন ডিজিটাল সিস্টেম সংযুক্ত করার উদ্যোগ নিয়েছে, যার মাধ্যমে সব সরকারি সেবা একই ডেটা ও সেবা অবকাঠামোর অধীনে যুক্ত হবে। শনিবার 3 দিনের সফরে ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তবগে। সফরকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক ছাড়াও রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ করবেন তিনি। এ সময় দুদেশের মধ্যে অন্তত 3টি সমঝোতা স্মারক সই হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। ব্রিফিংয়ে তিনি আরও জানান, ভারতের মধ্যে দিয়ে ভুটান থেকে জলবিদ্যুৎ আনার ব্যাপারেও কথা হবে এই সফরে। বাংলাদেশিদের জন্য ভুটানে ভ্রমণ ট্যাক্স আগের মতো রাখা কিংবা কমানোর প্রস্তাবও দেওয়া হবে বলেও জানিয়েছেন পররাষ্ট্র সচিব। সফরকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের শ্রদ্ধা জানাবেন ভুটানের প্রধানমন্ত্রী। এছাড়া তার সাথে দেখা করবেন অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা। 24 নভেম্বর ঢাকা ছাড়বেন ভুটানি প্রধানমন্ত্রী। শিক্ষা, বাণিজ্য, অর্থনৈতিক উন্নয়ন, কৃষি, পর্যটন ও ক্রীড়া বিষয়ে কয়েকটি সহযোগিতার প্রস্তাব দিতে পারে এবং ভুটানে বাণিজ্য সম্প্রসারণ, পানি ব্যবস্থাপনা সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশি পেশাদারদের নিয়োগে ভুটান সরকারের সহযোগিতা কামনা করবার সুযোগ ও সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের সেন্ট কিটস অ্যান্ড নেভিসের কনসুলেট উদ্বোধন উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী এক হোটেলে অনুষ্ঠিত এই আয়োজনে সরকার ও কূটনৈতিক মিশনের প্রতিনিধিরা ছাড়াও ব্যবসায়ী নেতা, বিনিয়োগকারী ও বিভিন্ন খাতের অতিথিরা উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, কনসুলেট কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ায় দুই দেশের মধ্যকার বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন ও মানব সম্পদ বিনিময় আরও গতিশীল হবে। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা কনসুলেট প্রতিষ্ঠাকে দুদেশের কূটনৈতিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেন। ইসলাম অবমাননার মামলায় বাউল শিল্পী আবুল সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে মাদারীপুর জেলার একটি গানের অনুষ্ঠান স্থল থেকে তাকে আটক করে মানিকগঞ্জে নিয়ে যায় ডিবি পুলিশ। পুলিশ জানায়, গত 4 নভেম্বর মানিকগঞ্জের ঘিওরে একটি পালা গানের আসরে শিল্পী আবুল সরকার ইসলাম ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। তার এই বক্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা ও প্রতিবাদ হয়। পরে মুফতি আবদুল্লাহ বাদী হয়ে ঘিওর থানায় একটি মামলা করেন। গ্রেপ্তারের পর তাকে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য তত্ত্বাবধায়ক সরকারের বিল বাতিল করেছিল এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বৃহস্পতিবার সকালে নাটোর জেলা বিএনপির কার্যালয়ে এক মতবিনিময় সভায় মন্তব্য করেন তিনি। দুলু বলেন, আদালত তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল করেছে, যা দেশের মানুষের জন্য একটি বড় বিজয়। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানুষের কথা বলার অধিকারের জন্য বিএনপি কাজ করে বলেও দাবি করেন তিনি। আওয়ামী লীগ অবৈধভাবে জোর করে ভোট ডাকাতি করে ক্ষমতা থাকার জন্য দীর্ঘদিন ভোটারবিহীন অবৈধভাবে সরকারে থাকার জন্য এই তত্ত্বাবধায়ক সরকার বিলটা বাতিল করেছিল। গাজীপুরের টঙ্গীতে বসতবাড়িতে হামলা ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী যুবদল নেতা। বৃহস্পতিবার বিকেলে টঙ্গী বাজার এলাকায় হয় এই সংবাদ সম্মেলনে। এ সময় গাজীপুর মহানগরীর 44 নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি প্রার্থী কামাল হোসেন অভিযোগ করেন, বুধবার রাতে দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা চালায় একদল দুর্বৃত্ত, পাশাপাশি লুটপাটও করে তারা। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ করেন তিনি। দ্রুত জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান। নারায়ণগঞ্জে মতবিনিময় সভা করেছে রূপগঞ্জ উপজেলা বিএনপি নেতাকর্মীরা। বৃহস্পতিবার দুপুরে উপজেলার টানমুশুরি এলাকায় একটি কমিউনিটি সেন্টারে এই সভার আয়োজন করা হয়। অংশ নিয়ে বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ 1 আসনে মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু বলেন, যারা জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে তারা কখনোই দলীয় কোন্দল তৈরি করে না। এ সময় আগামী নির্বাচন নিয়ে যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। 17 বছর ধরে আমাদের কোন নেতৃবৃন্দ যদি জেলে গেছে, কোন হামলা শিকার হয়েছে, আমি দীপু ভূঁইয়া কিন্তু তাদের সাথে দাঁড়ানোর চেষ্টা করেছি। কারণ আমি চিন্তা করি, রক্তের ভাই অনেক সময় বেইমানি করতে পারে, কিন্তু দলের ভাই কখনো বেইমানি করে না।
নারায়ণগঞ্জে তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী নারায়ণগঞ্জ ৫ আসনের মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা আবু জাফর আহমেদ বাবুলের উদ্যোগে কর্মসূচি পালিত হয় নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে, খানপুরের ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ও বাগবাড়ি হাসপাতালের রোগীদের জন্য ৬টি হুইল চেয়ার দেওয়া হয়। এছাড়াও হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য সরঞ্জাম বিতরণ করা হয়েছে। পরে বন্দরের লক্ষণখোলা করইতলা মাদ্রাসার ৭ শতাধিক শিক্ষার্থী সহ সহস্রাধিক মানুষের উপস্থিতিতে দোয়ার আয়োজন করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে পটুয়াখালীর বাউফলে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে খাবার বিতরণ করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সামুয়েল আহমেদ লেনিন। এ সময় দলীয় নেতাকর্মীরা এই এলাকায় বিএনপির মাঠ পর্যায়ের নেতাকে মনোনয়ন দেওয়ার দাবি জানান। মাদারীপুর ২ আসনে শোডাউন ও আলোচনা সভা করেছেন মনোনয়ন প্রত্যাশী ২ প্রার্থী ও তাদের সমর্থকরা। বৃহস্পতিবার বিকেলে কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খানের নেতৃত্বে শহরের পৌর ঈদগাহ মাঠে আলোচনা সভা আয়োজন করা হয়। পরে মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চর মুগুরিয়ায় গিয়ে শেষ হয় শোভাযাত্রাটি। অপরদিকে জেলার রাজৈর যে বাজারে জেলা বিএনপির সদস্য সচিব জাহানদার আলী জাহানের পক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা করেন তারা সমর্থকরা। উভয় কর্মসূচিতে বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরেন বক্তারা। ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হল COP30 জলবায়ু সম্মেলনের ভেন্যু। বৃহস্পতিবার ব্রাজিলের বেলেম শহরে ভেন্যুটিতে আগুন লাগে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত প্রদর্শনী প্যাভিলিয়নে হয় এই দুর্ঘটনা। আগুন লাগার পরই সরিয়ে ফেলা হয় সেখানে থাকা প্রতিনিধি, পর্যবেক্ষক এবং সাংবাদিকদের। বাজানো হয় সাইরেন। আগুন নিয়ন্ত্রণে আনা গেছে বলে জানিয়েছে ব্রাজিল প্রশাসন। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে নিশ্চিত করা হয়েছে। এখনও জানা যায়নি অগ্নিকাণ্ডের কারণ। গেল সেপ্টেম্বরে সরকার পতনের পর ফের বিক্ষোভে উত্তাল নেপালের রাজপথ। বৃহস্পতিবার দেশটির বাড়া জেলায় রাস্তায় নামে জেনজিরা। পরিস্থিতি উত্তপ্ত হওয়ার মূল কারণ ছিল বুধবারের সংঘর্ষ। ওই দিন সিমারা এলাকায় জেনজি বিক্ষোভকারীদের সমাবেশ এবং প্রাক্তন প্রধানমন্ত্রী ওলির দল CPN-UML কর্মীদের সমাবেশ একই সময়ে শুরু হয় হাতাহাতি। এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ, আহত হয় অন্তত ৬ জেনজি সমর্থক। এ ঘটনার পরেই সেখানে কারফিউ জারি করে কর্তৃপক্ষ। এর পরের দিন হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে রাস্তায় নামে তরুণরা। অভিযোগ তোলে তারা যাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তাদের মধ্যে কয়েকজনকে এখনও আটক করা হয়নি। বিক্ষোভের এক পর্যায়ে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় তরুণরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত বাড়ানো হয় কারফিউর মেয়াদ। এই ছিল সব খবরের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।